স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের আস্থার সংকট রয়েছে, সহজ স্বীকারোক্তি প্রধান বিচারপতির। অনেক সময় সুপ্রিম কোর্টের অ্যাফিডেভিট শাখা, ডিসপ্যাচ শাখা, নকল শাখার বিভিন্ন বিষয় সম্পর্কে নেতিবাচক খবর আমার কানে আসে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, এই ধরনের কোনো অনিয়ম আর বরদাস্ত করা হবে না। শান্তি ফেরাতে রাঙামাটি ও খাগড়াছড়িতে ৩ উপদেষ্টা, ইন্টারনেট বন্ধ নিয়ে অপপ্রচারের অভিযোগ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বিগত বছরগুলোতে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ পৃথক হলেও এখানে দ্বৈত শাসন রয়েছে। এ কারণে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। বিচার বিভাগ পৃথক সচিবালয় না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। সকালে সুপ্রিম কোর্টে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন প্রধান বিচারপতি। আরও বলেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। সেই সংকট দূর করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে বিচার বিভাগ সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। আমাদের মনে রাখতে হবে, ব্যক্তি পর্যায়ে একজন বিচারকের দুর্নীতি সমগ্র বিচার বিভাগের উপরেই কালিমা লেপন করে। যদি দুর্নীতি প্রতিরোধে এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কোনো প্রতিষ্ঠান প্রধান বা দায়িত্বপ্রাপ্ত বিচারক ব্যর্থ হন, তবে সেটিকে তার পেশাগত অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। অনেক সময় সুপ্রিম কোর্টের অ্যাফিডেভিট শাখা, ডিসপ্যাচ শাখা, নকল শাখার বিভিন্ন বিষয় সম্পর্কে নেতিবাচক খবর আমার কানে আসে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, এই ধরনের কোনো অনিয়ম আর বরদাস্ত করা হবে না। জুলাই ও আগস্টের গণ অভ্যুত্থানে এ পর্যন্ত ১,৪২৩ জন নিহতের নামের তালিকা পেয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। বিষয়টি নিশ্চিত করেন কমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারিকুল ইসলাম। গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত ও নিহতদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে তিনি এ তথ্য জানান। তবে এর সংখ্যা আরও কমতে বা বাড়তে পারে বলেও জানান উপকমিটির এই সদস্য সচিব। তারিকুল বলেন, গত ১ মাস ধরে নানাভাবে যাচাই বাছাইয়ের পর সবশেষ তথ্য মতে আহত পাওয়া গেছে ২২,০০০। চিরতরে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তির সংখ্যা ৫৮৭ জন। আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন ৬৮৫ জন। এর মধ্যে ৯২ ব্যক্তির ২টি চোখই চিরতরে নষ্ট হয়ে গেছে। তারিকুল ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৮ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে আহতদেরকে সর্বোচ্চ ৪ লাখ টাকা করে দেয়া হতে পারে। এছাড়াও সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে মাসিক ২০ থেকে ৩০,০০০ টাকা করে ভাতা দেয়া হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণে রাঙামাটি পৌঁছে বৈঠক করেছেন সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বেলা ১২টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি সেখানে পৌঁছায়। স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও দলে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। রাঙামাটি সেখানকার জেলা প্রশাসক কার্যালয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে প্রথমে বৈঠক করেন প্রতিনিধিরা। এরপর প্রতিনিধি দলটি যাবে খাগড়াছড়ি। এর আগে দিঘি নালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষের পর গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হন। সংঘর্ষের ঘটনা ঘটেছে পাশের জেলা রাঙামাটিতেও। সেখানে ১ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ জেলা ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কিছুদিন ধরে পাহাড়ি বাঙালির মধ্যে যে একটা গ্যাঞ্জাম চলতেছে, আমরা খুব একটা ভয়ে আছি। আমরা দূরে যাইতে পারি না, কাম কাজ করতে পারি না। এখন আতঙ্কে আছি, তাড়াতাড়ি পরিস্থিতি ভালো হয়ে আসুক। আমি ওষুধুল্লাহ যাইতেছি, আমি একদম অসুস্থ মানুষ। এখন গাড়ি ঘোড়া পাইতেছি না, যাইতে পারতেছি না। পাহাড়ে শান্তি ফিরে আসুক এবং পাশাপাশি
যারা পাহাড় অস্থিতিশীল করতে চায় তারা যাতে উপযুক্ত আইনের আওতায় এনে যাতে বিচার করা হয়। দর্শক, এ বিষয়ে জানাতে রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব আমরা রাঙামাটিতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মিশু দে। মিশু, উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন আরও জানাবেন, আলোচ্যসূচি নিয়ে কিছু জানতে পেরেছেন কি আপনি? হ্যাঁ তানিয়া, রাঙামাটিতে যে গতকাল পাহাড়ি এবং বাঙালি দুই সম্প্রদায়ের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষের ঘটনায় রাঙামাটিতে আজ অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা আইন শৃঙ্খলা কমিটির এক সবাই যোগ দিয়েছেন। তারা আমাদের জানিয়ে এই সবাই রাঙামাটিতে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিএনপি, জাতীয় পার্টি এবং রাঙামাটির যে আঞ্চলিক দলগুলোর প্রধানরা তারাও যোগ দিয়েছেন। তা দুপুর 12টার দিকে তারা রাঙামাটিতে এসে পৌঁছান, যার পরেই সবাই যোগ দেন এবং কিছুক্ষণ আগে সে সভাটি শেষ হয়। সেখান থেকে বেরিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের জানিয়েছেন এই ঘটনার সাথে যারাই জড়িত হোক না কেন তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি এই ঘটনার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। যার পরে তারা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেখানেও তারা একটি সভা করবেন বলে আমরা জানতে পেরেছি। এই সভায় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সবাই ছিলেন। যার এছাড়াও রাঙামাটিতে 144 ধারা বলবৎ আছে। রাঙামাটি জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন রাঙামাটিবাসীকে তিনি আহ্বান জানিয়েছেন যাতে কোনো প্রকার গুজবে কান না দেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। পাশাপাশি রাঙামাটির স্থানীয় জনসাধারণের সাথে আমরা কথা বলেছি, তারাও আমাদের জানিয়েছেন তারা শান্তিতে আগের মতো বসবাস করতে চান, যাতে কোনো প্রকার কোনো সহিংসতা রাঙামাটিতে আর না ঘটে, সেই জন্য প্রশাসন যাতে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। রাঙামাটিতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট, অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে এবং ইউপিডিএফ সমর্থিত 72 ঘন্টার যে অবরোধ কর্মসূচি সেটিও চলছে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ। রাঙামাটি থেকে উপদেষ্টাদের সফর সূচির কর্মসূচি ও সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন মিশু দে। পাহাড়ের অবস্থা জানাতে এবারে যাব খাগড়াছড়িতে, সেখানে আছেন আমাদের সহকর্মী প্রদীপ চৌধুরী। প্রদীপ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি দলটি তো খাগড়াছড়ি যাওয়ার কথা রয়েছে, তারা কখন পৌঁছাবেন সেখানে, আর খাগড়াছড়িতে তাদের কি কি কর্মসূচি রয়েছে? তানিয়া, সহকর্মী মিশু রাঙামাটি থেকে জানাচ্ছিলেন একই ধারাবাহিকতায় খাগড়াছড়িতেও আজকে 3 উপদেষ্টা বিকেল 2:45টার দিকে তারা পৌঁছার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আমরা যতটুকু জানতে পেরেছি তারা মাত্রই রাঙামাটি থেকে রওনা দিয়েছেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামানও জানিয়েছেন যে বৈরী আবহাওয়ার কারণেই মাননীয় উপদেষ্টাদের যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। তো তাদের জন্যই খাগড়াছড়ি জেলার প্রশাসন এবং সামরিক বেসামরিক ঊর্ধ্বতন সব কর্মকর্তারাই তাদের অপেক্ষায় আছেন। খাগড়াছড়ির মানুষও সাধারণ পাহাড়ি বাঙালি সবাই মুখিয়ে আছেন এই 3 উপদেষ্টা এসে খাগড়াছড়ির মানুষদের জন্য কি বার্তা দেন। তবে রাঙামাটিতে যে বার্তাটা দিয়েছেন এরই মধ্যে গণমাধ্যমে সেটি খাগড়াছড়ির মানুষ জানতে পেরেছে। তো অতীতে খাগড়াছড়িতে যত ধরনের এই ধরনের সংঘাতপূর্ণ ঘটনা হয়েছে বা সাম্প্রদায়িক ঘটনা হয়েছে তাতে প্রশাসনের পক্ষ থেকে বার্তাগুলো দিলে মানুষ যতটা নেতিবাচক ভাবে নিত, এইবার মনে হয়েছে যে খাগড়াছড়ির মানুষ অত্যন্ত আশ্বস্ত হয়েছে। বেশ কয়েকজন পাহাড়ি নাগরিক সমাজের প্রতিনিধি তারা ফোন দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে তারা এই সরকারের যে পদক্ষেপ রাঙামাটিতে যে ঘোষণা তারা দিয়েছেন উচ্চ পর্যায়ের কমিটি হবে, যারাই সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনা হবে, এইসব বার্তা খাগড়াছড়ির মানুষকে যথেষ্ট আশ্বস্ত করেছে। আর যদি বলি অবরোধের কথা, এখন পর্যন্ত টানা 72 ঘন্টা অবরোধের 9 ঘন্টা অতিবাহিত হয়েছে। খাগড়াছড়ির কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোথাও টুকটাক পিকেটারদেরকে চোখে দেখা গেলেও এটা খুব বেশিক্ষণ স্থায়ী ছিল না। আর যে 3 জন মানুষ গতকাল
অপ্রত্যাশিতভাবে জীবন হারিয়েছেন। তাদের পারিবারিকভাবে সৎকার ক্রিয়া সম্পন্ন হয়েছে বলে আমরা তাদের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি। খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদেরকে জানিয়েছেন যে গণমাধ্যমের মাধ্যমে যাতে সাধারণ জনগণকে আশ্বস্ত করা হয় যে প্রশাসনের পক্ষ থেকে যে কোনো ধরনের বিপত্তির সময় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী পাশে থাকবে। তো আপাতত খাগড়াছড়িতে বাজার ঘাটে বা পরিবহন খুবই কম। যারা দলবদ্ধ হয়ে সাদেক যাওয়ার জন্য খাগড়াছড়িতে বেড়াতে এসেছেন তারা কিছুটা বেকায়দায় পড়েছেন, যেহেতু বাইক সিএনজি চললেও গণপরিবহন ওইভাবে না থাকার কারণে তাদের পক্ষ থেকে মানে বাজেটের বাইরে গিয়ে একটা গাড়ি রিজার্ভ করা বা যাওয়া এটা খুবই সংকটাপন্ন হয়েছে। আর অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়েছে, সেটা হলো যে যারা হোটেল মোটেল বিশেষ করে খাবার হোটেল এবং আবাসিক হোটেল রিসোর্ট বা পরিবহন সেক্টর তারা বলছিলেন যে গত 4 দিন ধরেই তাদের বেশিরভাগ প্রতিষ্ঠানে আসলে কাজ ছিল না, কোনো অর্থনৈতিক টার্নওভার হয়নি। সেই কারণে অর্থনৈতিকভাবে একটা মন্দার প্রভাব পড়েছে। নর্মালি আর ভোগ্যপূর্ণ বাজারেও পাহাড়ের উপস্থিতিটা একেবারে নেই বললেই চলে। বাজারে যেটুক মানুষজনের সমাগম সেইটুক মূলত হলো শহরে বাঙালিরাই মূলত চলাফেরা করতেছেন। পাহাড়ের মধ্যে এখনো ভয় ঘোর বা আতঙ্ক এক ধরনের গুমুট পরিবেশ বিরাজ করছে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। তানিয়া, খাগড়াছড়ি থেকে টেলিফোনে যুক্ত ছিলেন সহকর্মী প্রদীপ চৌধুরী। পার্বত্য জেলাসমূহে বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে সমস্যা হলেও সেখানে কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি। সকালে ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম একথা জানান। আরও বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই। দেশকে অশান্ত করতে এ ধরনের ষড়যন্ত্র চলছে। খাগড়াছড়ি ও রাঙামাটির ঘটনা রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানান নাহিদ ইসলাম। ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল, এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। সো এই বিষয়টি আসলে সত্য নয়। পার্বত্য চট্টগ্রামে ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, এটি পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ করে কোনো সমস্যার সমাধান হবে না, তবে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোকে, ওইদিকে আপনার ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট আমি মনে করি। সেই জন্য এটাকে বিচ্ছিন্নভাবে দেখে এখনই কোনো কমেন্ট করাটা ঠিক হবে না। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক না করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন দেশটির চাকমা নেতারা। এতে মিজোরামের সাবেক মন্ত্রী ও জাতীয় পরিষদের কয়েকজন সই করেছেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়। চিঠিতে তারা বলছেন, বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে এবং এরই মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। তাই সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে যেন ভারতের কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দেয়া হয়, সেজন্য চিঠিতে মোদির প্রতি অনুরোধ জানানো হয়। এর আগে ভারতের পররাষ্ট্র সচিব জানান, নিউ ইয়র্কে ইউনূস মোদির বৈঠক এখনো চূড়ান্ত হয়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সহ 14 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটিতে ব্যাপক আকারে হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। এতে শিশুসহ হতাহত হন অনেকেই। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বেসামরিক স্থাপনা। তেল আবিব জানিয়েছে, তাদের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হামলায় বৈরুত ছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের আস্থার সংকট রয়েছে, সহজ স্বীকারোক্তি প্রধান বিচারপতির। শান্তি ফেরাতে রাঙামাটি ও খাগড়াছড়িতে 3 উপদেষ্টা, ইন্টারনেট বন্ধ নিয়ে অপপ্রচারের অভিযোগ।
এবং চেন্নাইতে টাইগারদের কাঁধে রানের পাহাড়, ভারতের দেয়া 515 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। পরবর্তী নিউজ আপডেট বিকেল 4টায়। দর্শক, আরো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।